তাই বলে পড়তে বসাবো? হ্যাঁ, বাসর রাতে সবার জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই বলে বই খুলতে। এমন খাম্মাস্টার খোদা আমার কপালেই কেন দিল? শাড়ি তো তুমি খুলেই বসে আছো, নতুন করে আর কি খুলতে বলবো? 29 বছরের প্রফেসর হয়ে আমি কিনা একটা 17 বছরের মেয়েকে বিয়ে করব, যে সম্পর্কে আমার ভাতিজিও হয়। ও গড, আন্টি তুমি সজ্ঞানে আছো তো? বিয়ের আসরে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে খুব অবিস্মিত কণ্ঠে বলে উঠল বারিশ। নূরজাহান চৌধুরী বিচলিত হলেন না একটু। আন্টি নয়, দাদিমা বলো। আজ থেকে আমি তোমার দাদি শাশুড়ি। তুমি এই বাড়ির মেয়েকে বিয়ে করতে এসেছো, এই বাড়ির মেয়েকেই বিয়ে করবে। আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে এসে তো কি হয়েছে, আমার বড় ছেলের মেয়েকে বিয়ে করবে। ব্যাস, কথা এখানেই শেষ। নূরজাহান চৌধুরীর এই আকস্মিক একরোখা ঘোষণায় চৌধুরী বাড়ির পুরো সভা জুড়ে যেন পিনপত নীরবতা নেমে এলো। উপস্থিত সকলেই স্তব্ধ। এই বাড়িতে তার হুকুম অমান্য করার মতো বুকের পাটা কারোর নেই। কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না ঝিলমিলের বাবা আলতাফ চৌধুরী। তিনি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদী কণ্ঠে বললেন, না আম্মা, আমি আমার এইটুকু মেয়েকে এই ছেলের সাথে কিছুতেই বিয়ে দেব না। তোমার মেয়ের শাস্তি তুমি আমার মেয়েকে দিতে পারো না। তার কথার পিঠাপিঠি বারিশও চেঁচিয়ে বলল, আপনার মেয়েকে আমি বিয়ে করবো না। আলতাফ চৌধুরীও তখন রাগে ফুঁসছেন। তোমার কাছে আমি বিয়ে দিলে তো করবে? আমি বিয়ে করলে তো দিবেন? বারিশের পাল্টা জবাব। দেবই না। করবই না। চলমান এই বাক যুদ্ধের মাঝে সভাকক্ষের এক কোণে ঘুমটার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে 17 বছরের তরুণী ঝিলমিল। বিয়েটা হওয়ার কথা ছিল তার ফুপি দেখের সাথে। সে তার থেকে 5 বছরের বড়। সব ঠিকঠাকই ছিল, কিন্তু বরের বাড়ির লোক আসার পরপরই দেখে উধাও। তাই দাদিমা তাকে জোর করেই এই বিয়ের শাড়ি পরিয়ে প্রস্তুত করে এনেছেন। ঝিলমিলের এক পাশে দাঁড়িয়ে আছে তার মা নাজমা বেগম, আর অন্য পাশে বান্ধবী ইরান। একের পর এক বাবা আর বারিশের উত্তপ্ত বাক্য বিনিময় ঝিলমিলের কানে ভেসে আসছে। এবার আসর কাঁপিয়ে ভেসে আসলো নূরজাহান চৌধুরীর হুঙ্কার। আলতাফ, তুই যদি আর একটা শব্দ করিস, তবে তোর মেয়ে আর বউ সহ তোকে এই বাড়ি থেকে এক্ষুনি ঘাট ধরে বের করে দেব। মায়ের এমন ভয়ানক ধমকে থমকে গেলেন বড় ছেলে আলতাফ চৌধুরী। অপমানে আর অসহায়ত্বে তার মাথা নিচু হয়ে গেল। নূরজাহান চৌধুরী নাতনি ঝিলমিলের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় হাত রেখে নরম কিন্তু আদেশসূচক কণ্ঠে বললেন, জাহান, তুই তো দাদিবার মুখের কথা রাখবি না? ঝিলমিল মাথা নিচু করে আছে। দাদিমার খুব আদরের নাতনি সে। দাদিমা নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রেখেছে জাহানারা চৌধুরী ঝিলমিল। তার দাদা ভাই তার দাদিমাকে জাহান বলে ডাকতো। এখন দাদিমা তাকে জাহান বলেই ডাকেন। সে দাদিমার দিকে মুখ তুলে তাকিয়ে অত্যন্ত মিনমিনে শান্ত আওয়াজে জবাব দিল, তুমি যা বলবে আমি তাতেই রাজি দাদিমা। তোমার কথার উপর আমার কোনো কথা নেই। মেয়ের মুখে এই কথা শুনে আলতাফ চৌধুরী এবং নাজমা বেগম আকাশ থেকে পড়লেন। দুজনেই চরম অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। যে মেয়েকে সারাদিন একটা কথা বলে শোনানো যায় না, সে আজ দাদির এক কথায় নিজের জীবনের এত বড় সিদ্ধান্তের সহজে রাজি হয়ে গেল। পুরো বাড়ির মানুষ যখন ঝিলমিলের এই আকস্মিক সম্মতিতে কিংকর্ত বিমূঢ়, ঝিলমিলের দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে বারিশ নূরজাহান চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, আন্টি প্লিজ বোঝার চেষ্টা করো। আকাশের ভাতিজি হিসেবে আমিও ওকে নিজের ভাতিজির মতোই দেখি, আর ও আমার থেকে বয়সে অনেক ছোট। আমি কোনো অবুঝ বাচ্চার ফিডার মুখে দেওয়ার দায়িত্ব নিতে এখানে আসিনি। আমার পক্ষে এই বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ মা, বারিশ আর ঝিলমিল কিভাবে কি? ওদের মধ্যে তো কোনো ম্যাচই নেই। বন্ধুর পক্ষ নিয়ে মায়ের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাবোধ নিয়ে আকাশ বলে উঠল, সে নূরজাহান চৌধুরীর ছোট ছেলে। ঝিলমিল তার বড় ভাইয়ের মেয়ে। অন্যদিকে বারিশ তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ছেলের এমন অযাচিত মন্তব্যের মুহূর্তেই জ্বলে উঠলেন নূরজাহান চৌধুরী। নিজের ছোট ছেলের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমাকে নিয়ম শেখাতে এসো না আকাশ। বারিশের সঙ্গে ঝিলমিলের বংশীয় বা রক্তের কোনো সম্পর্ক নেই।
আর আমি বারিশের বাবা এবং ভাইয়ের সাথে কথা বলেছি, তাদের কোনো আপত্তি নেই। মায়ের কঠোর জবাবে আকাশ তুমি গেলেও বারিশ দমবার পাত্র নয়। সে নিজের অবস্থানে অনড়। আমি একজন প্রফেসর, আর ও মাত্র স্কুলের গণ্ডি পার হওয়া একটা বাচ্চা মেয়ে। আমি কোনোভাবেই এই বিয়েতে রাজি হতে পারছি না। আই অ্যাম সো সরি আন্টি। বারিশের এই ক্রমাগত প্রত্যাখ্যানে এবার নূরজাহান চৌধুরীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বারিশের মুখোমুখি এসে দাঁড়ালেন। মেয়ে পালিয়ে যাওয়ার পরপরই সে বারিশের বাবা চঞ্চল শেহরিয়ারকে সবকিছু জানান, সাথে নিজের সিদ্ধান্ত জানান। তার এই বিয়েতে আপত্তি নেই, তবে ছেলেকেও তিনি জোর করবেন না। তাই চুপচাপ দাঁড়িয়ে আছে বারিশের বাবা। পরিষ্কার শুনে রাখো বারিশ, তুমি যদি এই বিয়েতে রাজি না হও, তাহলে আজ থেকে আকাশের সাথেও ভবিষ্যতে কোনো যোগাযোগ রাখবে না। আমার বাড়িতে তোমার পা রাখা তো দূরের কথা, আকাশের সাথে তোমার বন্ধুত্ব আজ এই মুহূর্ত থেকে শেষ। নূরজাহান চৌধুরীর এই শেষ অস্ত্রটা বারিশের অভিব্যক্তিকে বদলে দিল। আকাশের সাথে তার বন্ধুত্বটা আর 10টা সাধারণ বন্ধুত্বের মতো নয়। ও তার বেস্ট ফ্রেন্ড, সে ছোট্টবেলার বন্ধু। মায়ের এমন হুকুম যে আকাশ অমান্য করতে পারবে না, সেটা বারিশ খুব ভালো করে জানে। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকালো। আকাশও অসহায় চোখে বন্ধুর দিকে এগিয়ে আসে। বারিশের কাঁধে একটা হাত রেখে গলার আওয়াজটা যতটা সম্ভব নিচু করে মিনতির সুরে বলল, রাজি হয়ে যা দোস্ত, ঝিলমিলি তো, একটু মানিয়ে নিস প্লিজ। আজ থেকে না হয় তুই আমাকে চাচ্চু বলে ডাকিস। আমি তোর চাচা শ্বশুর হওয়ার জন্য মনে প্রাণে প্রস্তুত। তাও তুই এই বিয়েটা ভাঙিস না রে ভাই। বন্ধুর এমন অসহায় আত্মসমর্পণ দেখে বারিশের রাগকে এবার বিস্ময়ে পরিণত হলো। সে অবিশ্বাস্য চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। বারিশের বাবা সহ বড় ভাই সবাই তাকে বোঝালো, তবু রাজি হতে চাইছে না। ঝিলমিল ঘুমটার আড়াল থেকেই ইরানের বাহুতে চিমটি কেটে মৃদু আওয়াজে বলল, এই রাবিশটা বেশি বেশি করছে, আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। চুপচাপ শুনে যা, রাজি না হয়ে যাবে কই? বলতে না বলতে ইরানের কথা ফুলে গেল। ঝিলমিলের কানে ভেসে এলো বারিশের অনিচ্ছাকৃত সম্মতির বাক্য। বারিশ অত্যন্ত বিরক্তিতে মুখটা বাঁকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ওকে আন্টি, আমি রাজি। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সম্মান বাঁচাতে আমি এই বিয়েতে রাজি হচ্ছি। না হলে এই আলতাফ চৌধুরীর মেয়েকে বিয়ে করার বিন্দুমাত্র শখ আমার ছিল না। নূরজাহান চৌধুরী এবারও তার ভুল শুধরে দিয়ে কড়া গলায় মনে করে দিলেন, আন্টি নয়, দাদিমা। বারিশ দাঁতে দাঁত চেপে বলল, ওকে দাদিমা। আলতাফ চৌধুরী আবারও রেগে মেগে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দেয়। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে কাজের সাহেব এগিয়ে এলেন। শুরু হলো ঝিলমিল আর বারিশের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ঝিলমিলের হাত দুটো এবার কাঁপতে লাগলো। এক অজানা ভবিষ্যৎ আর এক বুক জড়তা নিয়ে সে কম্পিত হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করলো, যে সাইনের মাধ্যমে বারিশের নামের সাথে জড়িয়ে গেল তার নিজের নাম। কাজী সাহেবের পড়ানো সব নিয়ম কানুন মেনে নিয়ে এক রাশ দীর্ঘশ্বাস চেপে শেষ পর্যন্ত কাপা গলায় কবুলও বলে ফেলল। বেশ সব নিয়ম শেষ হতে না হতেই এবার বিদায়ের পালা। নূরজাহান চৌধুরী এগিয়ে সে ঝিলমিলের ডান হাতটা টেনে নিয়ে বারিশের শক্ত হাতের উপর রাখলেন। দুজনের হাত একত্রে করে দিয়ে বারিশের উদ্দেশ্যে বললেন, ওকে দেখে রেখো, ওর দায়িত্ব আজ থেকে তোমার হাতে। নিয়ে যাও এবার। দাদিমার মুখে নিয়ে যাও শব্দটা শুনতে ঝিলমিল যেন আকাশ থেকে পড়ল। কোথায় যাব আমি দাদিমা? নূরজাহান চৌধুরী নাতনির এমন অবুঝ প্রশ্নে বললেন, কেন? স্বামীর সাথে স্বামীর বাড়িতে। আজ থেকে ওটাই তোমার আসল ঠিকানা। মানে কি? ঝিলমিলের চোখ দুটো এবার গোল গোল হয়ে গেল। সে রীতিমতো ভরকে গিয়ে বলল, তুমি তো বলেছিলে জাস্ট কবুল বলে বিয়ে হয়ে যাবে। বাড়ি ছাড়ার কথা তো তুমি আমাকে বলনি। বিয়ে হলে কি কেউ নিজের ঘরে থাকতে পারে রে ভাই? দাদিমার কথায় ঝিলমিল আহাম্মক বনে গেল। হ্যাঁ, তার এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল, কিন্তু এত কিছু তো ভাবেনি। সে না চাইতেও ধীরে ধীরে মাথা উঁচু করে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা বারিশের দিকে। লোকটাকে দেখার জন্য মাথাটা একটু বেশি উঁচু করতে হলো তাকে, কারণ সে উঁচু জুতো পরেও বারিশের কাঁধ অব্দি পৌঁছাতে পারেনি। বিয়ের শেরওয়ানিতে বারিশকে গ্রিক মূর্তির মতো সুদৃঢ় আর ভয়ানক সুন্দর লাগছিল।
তার সিল্কি চুলগুলো মাঝখানে শিথিল হয়ে দুপাশে ছড়িয়ে আছে, কিন্তু পাশে দাঁড়ানো পুরুষটির দীর্ঘদেহী পেশিবহুল চওড়া কাঁধ আর ধারালো চোয়ালের গম্ভীর বারিশের পাশে নিজেকে বড় অসহায় মনে হলো ঝিলমিলের। বিশেষ করে বারিশের শান্ত গভীর চোখের স্থির চাউনিটা ওর দিকে আসতেই পুরো শরীর অস্বস্তিতে শিউরে উঠল। লোকটাও এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, ঠিক তার দিকেই, কেমন গম্ভীর রসহীন চাউনি, যেন চোখের দৃষ্টি দিয়ে আস্ত গিলেই খেয়ে ফেলবে ঝিলমিলকে। সে কি করে ফেললো এটা? সে তো কেবল তার ফুপির হবু বরকে বিয়ে করেনি, সে বিয়ে করেছে তার নিজের আপন ছোট চাচুর বেস্ট ফ্রেন্ডকে, যাকে সে জন্মের পর থেকেই বারিশ চাচ্চু বলে ডেকে এসেছে। আজ সেই তার স্বামী। আর এই লোকটা তার নিজের কলেজের প্রফেসর। কলেজের যে স্যারকে পুরো ক্লাসের সবাই বাঘের মতো ভয় পায়, আজ থেকে সে করা শিক্ষকের সাথেই তাকে অন্য এক বাড়িতে গিয়ে থাকতে হবে। হঠাৎ খুব ফ্যাকাশে আর দিশেহারা দেখালো ঝিলমিলকে। চোখ দুটোতে তখন স্পষ্ট ভয়ের ছাপ। নাতনির মুখের এই আকস্মিক পরিবর্তন নূরজাহান চৌধুরীর নজর এড়ালো না। তিনি কিছুটা চিন্তিত গলায় তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাহান, খারাপ লাগছে? ঝিলমিল দাদিমার দিকে তাকিয়ে কোনো মতে নিজের ভেতরের অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো। শুকনো একটা ঢুক গিলে বলল, না, আমি একটু রুমে যাব, প্রয়োজনীয় একটা জিনিস নিতে হবে, আসছি। কথাটা বলে সবাইকে হালকা ঠেলে ঝটপট পা চালিয়ে ভেতরের দিকে চলে গেল। তার মা নাজমা বেগম মেয়ের পিছু পিছু কিছুটা এগিয়ে গিয়ে ডাকলেন, ঝিলমিল, আমি আসবো তোর সাথে। ঝিলমিল পেছনে না তাকিয়ে হাত উঠে করা গলায় নিষেধ করে বলল, না আম্মু, একদম আসবে না, আমি একাই যাচ্ছি, কেউ আসবে না আমার সাথে। কিন্তু ঝিলমিল নিজের ঘরে গেল না। সে ডাইনিং স্পেস পার হয়ে সোজা চলে গেল রান্নাঘরের পেছনের দরজার দিকে। চৌধুরী বাড়ির পেছনের এই দরজাটা দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না। ঝিলমিল সাবধানে ছিটকিনিটা খুলল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। সে এক মুহূর্তের জন্য পেছন ফিরে নিজ বাড়িটার দিকে তাকালো, তারপর শাড়ির কুচিগুলো দুই হাতে শক্ত করে ঝাপটে ধরে সোজা বাইরের পিছ ঢালা অন্ধকার রাস্তায় দৌড় লাগালো। নিজের ছোট্ট একটা উদ্দেশ্য আর দাদিমার সম্মান বাঁচাতে না হয় কবুলটা বলেই ফেলেছে। তার মানে এই নয় যে সত্যি সত্যি তাকে এই খড়খড়ে বারিশ চাচ্চুর সাথে গিয়ে সংসার করতে হবে। চাচ্চু তো চাচ্চুই, তার উপর আবার কলেজের খিটখিটে স্যার। ক্লাসে যে অ্যাসাইনমেন্ট একটু দেরি করে জমা দিলেই কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তার সাথে এক ঘরে এক ছাদের নিচে থাকা অসম্ভব। তার চেয়ে রাতের অন্ধকারেই পালিয়ে যাওয়া ভালো। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু ঝিলমিল আর ফিরে এলো না তো এলোই না। বরযাত্রীরা সব অধৈর্য হয়ে উঠেছে। বান্ধবীর এতক্ষণ ধরে নিখোঁজ থাকা দেখে ইরানের মনে কেমন একটা খটকা লাগলো। সে স্থির থাকতে না পেরে দ্রুত পায়ে ঝিলমিলের ঘরের দিকে গেল, কিন্তু রুমে পা রাখতেই চোখ তার চরক গাছ। পুরো ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। ইরান আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দৌড়ে ড্রয়িং রুমে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দাদিমা, সর্বনাশ হয়েছে, ঝিলমিল রুমে কোথাও নেই। ব্যাস, চৌধুরী বাড়িতে যেন বজ্রপাত হলো। বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সবাই চারদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। ছাদ, বারান্দা, ওয়াশরুম সব জায়গায় খোঁজা শেষ, কিন্তু ঝিলমিলের কোনো হদিস মিলল না। হঠাৎ রান্নাঘরের দিক থেকে একজন জানালো পেছনের দরজা খোলা। সবাই ছুটে গিয়ে দেখলেও বাড়ির অন্ধকার রাস্তায় পড়ে আছে ঝিলমিলের মাথার খোপার কিছু জুঁই ফুল। দাদিমা নূরজাহান চৌধুরী সোফায় ধপ করে বসে পড়লেন। আলতাফ চৌধুরী আর নাজমা বেগম নিজেদের কপাল চাপড়াতে লাগলেন। ফুপুর পথ ধরে 17 বছরের নাতনি ঝিলমিলেও আজ এই বিয়ের আসর থেকে পালিয়েছে। মাঝখানে দাঁড়িয়ে থাকা বারিশের চেহারাটা সত্যি তখন দেখার মতো। তার চোখ মুখ রাগে, অপমানে, বিস্ময়ে লাল হয়ে গেছে। উপস্থিত বরযাত্রী আর আত্মীয়দের ফিসফিসানি তখন তুঙ্গে। চৌধুরী বাড়ির মেয়েরা যে এভাবে একের পর এক বরকে কাজকলা দেখে পালাবে তা কেউ কল্পনা করতে পারেনি। একই বিয়ের আসরে একই দিনে একে একে দুজন মেয়ে বারিশের সাথে এই কাণ্ড করলো। একজন প্রফেসর হিসেবে তার আত্মসম্মানে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? আকাশ নিজের বন্ধুর এই অপমানিত আর বিধ্বস্ত দশা দেখে অত্যন্ত অপরাধীর মতো করে বারিশের একদম কাছে গিয়ে দাঁড়ালো। বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভাষায় কিছু একটা বলতে চাইলো। দোস্ত, আসলে ও তো ছোট মানুষ। কিন্তু আকাশকে কথা শেষ করতে দিল না বারিশ। সে ঝটকা মেরে আকাশের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিয়ে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে চিৎকার করে বলে উঠল, হোয়াট এ ব্লাডি জোক! যাকে বিয়ে করতে এলাম সেও পালালো, যাকে বিয়ে করলাম সেও পালালো। আগে জানলে
এই বালের বিয়েই করতে আসতাম না। গায়ের শেরওয়ানির বোতামগুলো ছিঁড়তে ছিঁড়তে হনহন করে বেরিয়ে গেল। নিজের গাড়ির ড্রাইভার সিটে গিয়ে বসলো। ইঞ্জিন স্টার্ট দিতেই আকাশ দৌড়ে এসে জানালার কাছে দাঁড়িয়ে আতঙ্কিত গলায় ডাকলো। বারিশ, কোথায় যাচ্ছিস তুই? বারিশ গাড়ির জানালা নামায়। চোখ দুটো তার আগুনের মতো জ্বলছে, চোয়াল শক্ত। দোয়া কর তোর ভাতিজি যেন আমার হাতে ধরা না পড়ে। আজ ওর কপালে কি আছে আমি নিজেও জানি না। গাড়ি থামা, ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। বারিশ, শুনছিস? আকাশ বলল, ইজ দিস এ ড্যাম গেম টু হার? নিজে বিয়েতে মদ দিয়ে পালিয়ে গিয়ে এমন নাটক করার মানে কি? সেই কৈফিয়ত আজ আমি ওর কাছ থেকে আদায় করে ছাড়বো। আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল বারিশ। যাকে বিয়ে করতে এসেছো এবং যাকে বিয়ে করছো দুজনেই পালিয়ে গেল। প্রফেসরের সিস্টেমে নিশ্চিত ঘাবলা আছে। আকাশ কল করার পর বের আসরে আশেপাশের গুনগুন করা এমন কথা কানে ভেসে আসতে মেজাজ দ্বিগুণ চড়া হলো বারিশের। রাগ করে সে কল কেটে দিয়েছে, কিন্তু ওপাশ থেকে আকাশ নাছুট বান্দার মতো বারবার রিং করে যাচ্ছে। বিরক্তিতে এবারে ফোনটা বন্ধ করে দিল। গাড়ির স্টিয়ারিং এর হুইলটা শক্ত মুঠিতে চেপে ধরে সে এক্সিলেটরে জোরে পাড়া দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিং এ একটা জোরে থাপ্পড় মেরে বারিশ ক্ষিপ্ত গলায় গর্জনে ফেটে পড়ল। পুরো পরিবারটাই একটা ফ্রড। আগের জন তো তাও বিয়ের আগে পালিয়েছে, আর তুমি নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে কবুল বলে তারপর ঢ্যাং ঢ্যাং করতে করতে পালালে। আই উইল নট স্পেয়ার ইউ ঝিলমিল। এই অপমানের শেষ আমি দেখেই ছাড়বো। গাড়ির স্পিডোমিটারের কাঁটা আরো উপরে উঠছে। বারিশ স্টিয়ারিং এর শক্ত চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতরে লোকজনের ফিসফিসানিগুলো কিছুতেই থামছে না। ঠিক তখনই হেডলাইটের আলোয় সামনের রাস্তার পরিচিত অবয়ব ভেসে উঠল। শুরু হলো বারিশের চোখ দুটো। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে গাড়ি থামায়। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষে থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়ালো, কিন্তু বারিশের গাড়িটা চিনতে পেরে তার চোখ জোড়া ভয়ে বড় বড় হয়ে গেল। এক সেকেন্ডও নষ্ট না করে সে উল্টো ঘুরে আবার মরিয়া হয়ে দৌড় দিল। ঝিলমিল। বারিশের গলা দিয়ে একটা হুঙ্কার বেরিয়ে আসে। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে এসে প্রচণ্ড ক্ষিপ্রতায় ঝিলমিলের পিছু নেয়। পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছি, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেব তোমার। বারিশ দৌড়াতে থাকা ঝিলমিলের পিছু ছুটতে ছুটতে বলছে, বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য নয়। ঝিলমিল দৌড়াতে দৌড়াতে বলল। ভারী শাড়ি গহনা নিয়ে যতটুকু সম্ভব দৌড়াচ্ছিল। বাড়ির অনেকটা দূরেও সে চলে গিয়েছিল। ভেবেছিল একটা বাস বা ট্রেন পেলেই আপাতত দূরে কোথাও চলে যাবে। স্টেশনের কাছাকাছিও চলে গিয়েছিল সে, কিন্তু যার জন্য পালাচ্ছিল সে এসে সামনে ধরা দিল। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করব আমি তোমার। ঝিলমিল এসব কিছুই শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়ির কুচি ছেড়ে দু হাতে বুকে জড়িয়ে দৌড়াতে লাগলো। আর ঠিক সেই তখনই বাঁধল বিপত্তি। পায়ের কাছে কাপড়ের ঘের আটকে গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছাড় খেয়ে পড়ল সে। মেয়েটার এই পতন দেখে বারিশের পায়ের গতি থেমে যায়। ঠোঁটের কোণে বিজয়ী হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগোতে লাগলো ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থাতেই ঝিলমিল ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে লাগলো, আর বারিশ ঠিক ততটাই নিঃশব্দে এগোতে থাকলো। ঝিলমিল আরো পিছায়, লোকটা আরো এগোয়। এইভাবে কতক্ষণ চলতে থাকে। তারপর ঝিলমিল আচমকায় উঠে আবারও দৌড় লাগানোর প্রস্তুতি নেয়। আমাকে ধরা এত সহজ না। এতটুকু বলে বেচারি ঘুরে দৌড় দিতে গিয়ে পথের ধারের এক কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা যেন তার চোখের সামনে ঘুরতে লাগলো। মাথার ভেতরে এক ঝাঁক ঝিঝি পোকা ডেকে উঠল। কপালটা ততক্ষণে বেশ ভালো মতোই ফুলে উঠেছে। ঝিলমিল জানতো আজ রাতে তার কপালে আরো দুর্ভোগ আছে, কিন্তু এই কারেন্টের খাম্বাটা যে ঠিক এই সময় তার পথ আগলে দাঁড়াবে তা ভাবেনি। এমনিতেই পেছনে জ্যান্ত এক খাম্বা তাকে তাড়া করে ফিরছে। তার উপর আবার এই জড়ো খাম্বার আগমন। ফুলে ওঠা কপালে আঙ্গুল বুলিয়ে যন্ত্রণায় চোখ মুখ কুচকে পেছনে তাকাতে না তাকাতেই গালে এসে পড়লো বারিশের শক্ত হাতের আঘাত। ঝিলমিলের মাথায় বার আরেক দফা ঝিঝি পোকা ডেকে উঠল। চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর
ধীরে ধীরে চোখ মেলল। প্রথম কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার হাতে গালে। পরপর দুটো আঘাতে অনিচ্ছাকৃতই মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বারিশ নিজের মাঝারি সাইজের লম্বা চুলগুলো কপাল থেকে সরিয়ে বলল, তুমি কি নিজ দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে, নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানে আর খুবই ফুঁসতে ফুঁসতে বলল, আমি যাব না, আপনি চলে যান চাচ্চু, আমি কিছুতেই। বাকি কথাটুকু আর ঝিলমিলের ঠোঁট গলিয়ে বেরোনোর সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় তার পেশিবহুল শক্তপোক্ত হাত বাড়িয়ে ঝিলমিলকে পাজা কোলে করে শূন্যে তুলে নিল। নিমেষে মেয়েটা আছড়ে পড়ল বারিশের চওড়া কাঁধের উপর। আচমকা এই ভারসাম্যের পরিবর্তনে নিজেকে সামলাতে প্রথমে অবচেতনভাবেই বারিশের গলা জড়িয়ে ধরল ঝিলমিল। পরক্ষণে ঘুর কাটতেই মাটিতে নামার আকুতি নিয়ে বারিশের পিঠে দু হাতে কেল থাপ্পড় মারতে শুরু করলো। চাচ্চু প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি যাব না বলছি তো, আমি এই বিয়ে মানি না। বারিশের কানে যেন এই আর্তনাদ পৌঁছালই না। 17 বছর বয়সে অবুঝ বিবির সমস্ত আক্রমণ তার হাতের থাপ্পড় মুখ বুজে সহ্য করে সে হন হন করে গাড়ির দিকে এগিয়ে গেল। ঝিলমিল মরিয়া হয়ে এক পর্যায়ে বারিশের শক্ত কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু তাতে ওই পাষাণ পুরুষের কোনো হেলদুল হলো না। গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করে তাকে ভেতরে বসিয়ে দরজা লক করে দিল সে। গাড়ির ভেতর কিছুক্ষণ অনর্থক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। ভাবলো বাড়ি ফিরলে আব্বু নিশ্চয়ই তাকে এর আগে প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন সে দেখলো গাড়িটা তাদের বাড়ির গেটে না ঢুকে পাশের বাড়ি অর্থাৎ শাহরিয়ার ভিলার রাজকীয় গেট গলে ভেতরে প্রবেশ করছে, তখনই তার বুকের ভেতরটা আবারও ছ্যাদ করে উঠল। সে পুনরায় চিৎকার করে উঠল, এ কি, এখানে কেন যাচ্ছেন? আমাদের বাড়ির গেট তো এটা না, এটা তো আপনাদের বাড়ি। গাড়ির ইঞ্জিন বন্ধ করে বাড়ি অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি? ঝিলমিল আবারও ছটফট করে উঠল। যাব না, যাব না, নামিয়ে দিন আমাকে, আমি এই বাড়িতে কিছুতেই পা দিব না। এবারও তার কোনো আকুলতা বারিশের কান স্পর্শ করলো না। আগের মতো ঝিলমিলকে কাঁধে তুলে নিয়ে দীর্ঘ পদক্ষেপে গাড়ির বাইরে বেরিয়ে এলো সে। লন পেরিয়ে শাহরিয়ার বাড়ির সদর দরজা পার হয়ে বিশাল লিভিং রুমের সব পেছনে ফেলে সে সুরে বেশ সোজা নিজের ঘরের দিকে এগোতে লাগলো। এদিকে লিভিং রুমে তখন এক থমথমে পরিবেশ। পুরো শাহরিয়ার বাড়ির লোক চাতকের মতো নতুন বর বধূর অপেক্ষায় বসেছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা শাহরিয়ার ঝর্ণা বেগম নিজের রাজকীয় সোফাটায় বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে ওভাবে রণক্লান্ত ভঙ্গিতে কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখেই তিনি ধর্মর করে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারিত হওয়ার আগেই তার চোখ চড়ক গাছ। বিস্ময়ে হতবাক হয়ে তিনি ছেলের ঘরের দিকে তাকালেন। দাঁড়িয়ে অবাক হওয়ার কারণ ঝিলমিলকে ওভাবে তুলে আনা নয়। তিনি বিস্মিত হলেন পাত্রীর অদল বদল দেখে। তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে, আর ঘরে তুলে নিয়ে এলো সম্পূর্ণ অন্য আরেক মেয়েকে। চোখ দুটো বড় বড় করে অবিশ্বাসের দৃষ্টিতে নিজের বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম প্রায় চিৎকার করে উঠলেন, কি হলো এটা? ঝিলমিল এখানে এই বেশে কেন? কার জায়গায় কে এলো? শাশুড়ির এমন রূপে ভীত হলো শিউলি বেগম। বলল, আসলে আম্মা এতক্ষণ লুকিয়েছি, দিঘি পালিয়েছে। ঝর্ণা আমার চোখ এবার আরো বড় হয়ে গেল। কি? হ্যাঁ আম্মা, এর জন্যই তখন আপনাকে এতবার কল করছিলাম। দিঘি পালানোর পর চৌধুরী বাড়ির নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস, গেল গেল, এবারের আম্মা এবার গেল, বলতে লাগলো সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আগলে ধরলেন। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেলেন। কি শোনালে আমাকে বড় বউ? আমার তরঙ্গের বউ এই ঝিলমিল? এই কেউ বড় পান আমার মাথায় এনে কেউ বরফ দেড়ে শেষ। এতটুকু বলে জ্ঞান হারালেন আম্মা। বারিশ দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মা কেমন চেতনাহীন দেখে ডক্টরকে কল করলো। কিছুক্ষণ মায়ের পাশে বসে ডক্টরকে বিদায় জানাতেই সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল সে। তখন থেকে একা একা বসে এসব ভাবছে ঝিলমিল। লোকটা দরজা বাহির থেকে লক করে সে যে গিয়েছে এখনো আসছে না। ঝিলমিলের পরনে তার 4 কোয়ার্টার ঢিলে ঢালা লেডিস প্যান্ট আর পাতলা টি শার্ট, অথচ মাথায় জুড়ে আছে বিয়ের শাড়ির সেই ভারী কারুকার্য খচিত লাল ওড়নাটা, সেটাও বড় এলোমেলো অবস্থায়। ঘরের মেঝেতে দলা পাকিয়ে পড়ে আছে দামি বেনারসি আর ছড়িয়ে ছিটিয়ে আছে ভারী গহনাগুলো। খাটের এক কোণে গুটি সুটি মেরে
বসে মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে 17 বছর বয়সী মেয়েটা। তার মস্তিষ্ক এখনও এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিস্তব্ধ ঘরটাতে একটা পুরুষালের শীষ বাজার শব্দ ভেসে এলো। ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলের। সে খানিকটা চমকে দরজার দিকে তাকিয়ে আবার মেঝের দিকে তাকালো। পকেটে হাত গুজে হেলে দুলে ঘরের ভেতরে পা রাখলো বারিশ। তার গায়ে এখনো বিয়ের শেরওয়ানি, তবে সামনের উপরের 3টা বোতাম ব্যাখ্যালিভাবে খোলা। খুব উদাস মনে শীষ বাজাতে বাজাতে ভেতরে এলেও খাটের উপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশের ঠোঁটের শীষ আচমকায় থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলকে উপর নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করলো। নতুন বউকে এমন পোশাকে দেখবে এটা তার কল্পনাতেও ছিল না। শুকনো একটা ঠোক গিলে কিছুটা বিস্ময় নিয়ে বলল, এসব কি পরে আছো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। এই মেয়ে, তোমাকে বলছি। এইবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চড়ল, তবু নিষ্পৃহ রইল ঝিলমিল। কোনো নড়চড় নেই। যেভাবে জোর খাটিয়ে এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না এটাই অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু কেড়ে বসল। শক্ত হাতে ওর 2 বাহু চেপে ধরে একটা হালকা ঝাঁকুনি দিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পরেছো এগুলো? আর কাপড় নেই? ঝিলমিল এবার চোখ তুলে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগের চাচা থেকে আচমকা স্বামী বনে যাওয়া পুরুষটার চোখের দিকে সোজা তাকালো সে। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়েই তীব্র শক্তিতে নিজের বাহু দুটো ওর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে তার অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমাকে ধরবেন না চাচ্চু, আপনি আমার চাচ্চু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের চোয়াল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিকে সামনে ঝুঁকে চোখের মনি সরু করে সে ফিসফিসে বলল, ছিলাম, চাচ্চু ছিলাম। নাও আই এম ইয়োর হাজব্যান্ড, মিসেস বারিশ। শুনেও কেমন গা গলে উঠল ঝিলমিলের। এই লোক তার চাচুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা তাদের। বাড়ি শুধু তার চাচুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের 2 পরিবারের ঘনিষ্ঠতাও অনেক বছর ধরে প্রবল। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তোমার দাদিমা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমাকে ঝুলিয়ে দিয়েছে? আমাকে? আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে? তেতে উঠল ঝিলমিল। আমি কি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বউ সেজে বসেছিলাম? পিছাপিছি বলল ঝিলমিল। হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট হেসে ঝিলমিলের মাথায় থাকা লাল দুপাট্টার দিকে ইশারা করে বলল। ঝিলমিল এবার আরও রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানির এক পাশে চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল, আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি আমার জন্য সেজেছো। সাজিনি, সাজানো হয়েছে। জোর গলায় বলল সে। যাই হোক, সাজানো হলেও সেটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি। আমিও তো পালিয়ে গিয়েছিলাম। কেন নিয়ে এলেন আমাকে? ঝিলমিল বলল, যখন পালিয়েছো তখন আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি আমার বউ হয়ে গেছো, বারিশের বউ। আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের দিনই পালিয়েছে। এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে। না হলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছে ছিল না আমার। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছে না আপনার? সে ভদ্রতা আছে আপনার মধ্যে? কলেজের সবাই যেদিন আপনার আসল মুখোশ জানবে সেদিন দেখবো প্রেস্টিজ কিভাবে ধরে রাখে। আমার সেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছেও নেই। যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার বাবার সাথে আপনার কিসের এত শত্রুতা? বারিশ অবাক হওয়ার মতো করে বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর, আমার একটা মাত্র বউয়ের একটা মাত্র বাবা। ঝিলমিলের থুতনিতে আঙুল বুলিয়ে বলল। অদ্ভুত ঠেকল ঝিলমিলের। মুখ ঘুরে অন্য পাশে নিল। বারিশ ওর মুখ আবারও নিজের দিকে ঘোরালো, ঝুঁকে আরো কাছে গেল, চোখ বোলালো আবারও অষ্টাদশীর সর্বাঙ্গে। সব খুলে ফেলেছ? মাথার এটা খোলনি কেন? মাথায় থাকা দুপাট্টার দিকে তাকিয়ে বলল, অনেক চেষ্টা করেছি খেলার,
বারিশ নিজে এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত লাগালো। বাধা দিল না ঝিলমিল। সেটা খোলার জন্য অনেকক্ষণই নিজে নিজে যুদ্ধ করেছে। বারিশ সেটা খুলতে খুলতে ঝিলমিলের দিকে আরো বেশি ঝুঁকলো। ঝিলমিল যত পেঁচাচ্ছে সে তত ঝুঁকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হয়, কিন্তু তবু বারিশ সেভাবে থেকেই বলল, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকলো বড় বড় করে। তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলল, আপনি ঠিক আছেন তো বারিশ চাচু? কিসের মুড? বারিশ কিছু বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে সে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় শুধালো, কি বললেন? তোমার না কিছুদিন পর থেকে এক্সাম, পড়তে বসো এক্ষুনি। ঝিলমিলের ভেতরের জেদটা আবারও চারা দিয়ে উঠল। পারবো না, আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আপু নিশ্চয়ই এতক্ষণ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। বারিশের ঠোঁটের কোণে আবার সেই কুটিল হাসিটা ফুটে উঠল। সে শীতল গলায় বলল, মাত্র তো শুরু, উনার সুস্থ থাকার দিন এবার শেষ। ঝিলমিল এই কথার অন্তর্নিহিত অর্থ বোঝার আগেই বারিশ তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। বুক শেলফ থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে ধপাস করে টেবিলের উপর রাখলো। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এক্ষুনি পড়তে বসো, না হলে মারবো। ঝিলমিলের চোয়াল ঝুলে গেল। এই লোকটা বলে কি? বাসর রাতে বউকে মারার হুমকি দিচ্ছে। সে ফুঁসে উঠে বলল, কি মারবেন মানে? গায়ে হাত তুলবেন আমার? বই খোলো। অত্যন্ত দৃঢ় আর শক্ত গলায় বলল বারিশ। ঝিলমিল নড়াচড়া না করে ওভাবেই বসে রইল দেখে বারিশ এবার সিংহের মতো উচ্চ স্বরে ধমকে উঠল। খোলো বলছি। হঠাৎ সে চেনা প্রফেসরের রাগী ধামকে ঝিলমিল ভেতর থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মিলল। আর রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করেই বইয়ের পাতাগুলো এলোমেলোভাবে উল্টাতে লাগলো, যেন খুব মনোযোগ দিয়ে পড়ছে এমন একটা ভান ধরল। বারিশ ওর কাণ্ড দেখেও কিছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবারও কে একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বারিশ রুম থেকে বের হতে ঝিলমিলের দম যেন ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে এসে তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয় সে। ওপাশ থেকে কলটার রিসিভ হতে ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরান ঝেঁঝে উঠল, এই নাটকের নাতি, তুই পালালি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তখন তো এত কিছু ভাবিনি। আমি নিজের জালে নিজেই ফেসে গেছি। আমায় উদ্ধার কর বোন। আমি কিভাবে চাচুকে বিয়ে করলাম? ও মাই গড, সে আমার কলেজের স্যার। ছি ছি, তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছে। বাসুর রাতে খাম্বা স্যার আমাকে পড়তে বসিয়েছে। কেঁদে দিল ঝিলমিল। কি তাই বলে পড়তে বসাতো? হ্যাঁ, বাসর রাতে সবার জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই বলে বই খুলতে। এমন খাম্মাসদার খোদা আমার কপালে কেন দিল? শাড়ি তো তুমি খুলেই বসে আছো, নতুন করে আর কি খুলতে বলবো? আকস্মাৎ পুরুষালী কণ্ঠস্বরের গাম্ভীর্যে চমকে ওঠে কিশোরী। তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার উপর রেখে দেয় ফোন। দরজার চৌখাট পেরিয়ে ঘরের ভেতর হেঁটে আসছে সেই রাশভারী পুরুষ। ঝিলমিল কোনো মতে নিজের ভেতরের ভীতিটুকু আড়াল করে অবাধ্য গলায় বলল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। যুবকের কণ্ঠস্বর অনুভূতির লেশ মাত্রহীন। মেয়েটির নজর হঠাৎ লোকটার ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলী ও সন্দিহান দৃষ্টিতে তাকে শুধালো, এটা কি আপনার হাতে? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশে এক হাঁটু মুড়ে বসে সুতি কাপড়ে মোড়ানো বরফের টুকরোটি চেপে ধরল ঝিলমিলের কপালের ঠিক সেই অংশটায়, যা কিছুক্ষণ আগেই বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে ফুলে উঠেছিল। বারিশের হাতের থাপ্পড়ে গালটাও লাল হয়ে আছে। ক্ষতের উপর আচমকা সেই হিমশীতল স্পর্শ লাগতেই যন্ত্রণায় কুকড়ে উঠে তীব্র চিৎকারে ঘর কাঁপিয়ে তুলল বালিকা। আরে আরে, কি করছেন? কি ছাড়ুন আমাকে। ভ্রজরা কুঞ্চিত হয়ে গেল বারিশের। হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখের পলকে নিজের চওড়া হাতের তালু দিয়ে মেয়েটির মুখ চেপে ধরল। সেই বলিষ্ঠ বাঁধনের নিচে বাকি চিৎকারটুকু গুমড়ে মরে গেল। সে নিজের মুখটা শ্রীরোদের সন্নিকটে এনে দাঁতে দাঁত চেপে অত্যন্ত রুক্ষ ধমকের সুরে বলল, এভাবে চিৎকার করছো কেন? নিচে এখনো বাড়ির বড়রা
জেগে আছেন, একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের উপর থাকা হাতটা সরে দেওয়ার চেষ্টা করে যন্ত্রণায় চোখ মুখ কুচকে ঝাঁঝালো গলায় বলল, আপনি এটা আমার মাথায় এভাবে চেপে ধরেছেন কেন? বাড়ির সোজা হয়ে দাঁড়ালো। অত্যন্ত কর্কশ ঠান্ডা গলায় জবাব দিল সে। অনেক শখ হয়েছে ধরার, তাই ধরেছি। ডিসগাস্টিং। ঝিলমিল নিজের খুব প্রকাশের সুযোগ পেল না। হঠাৎ করেই নিচতলা থেকে ভেসে এলো তার অতি পরিচিত কণ্ঠের ডাক। তার আব্বু ডাকছেন। চেনা গলার আওয়াজে কানে পৌঁছাতে কিশোরী এক মুহূর্ত দাঁড়াল না, ঝড়ের ব্যাগে ঘর থেকে বেরিয়ে নিচে গেল। বারিশ এই বিচ্ছু মেয়েটিকে কোনোভাবেই আটকে রাখতে পারল না। অগত্যা সেও শান্ত পায়ে তার পিছু পিছু নিচতলার দিকে এগিয়ে গেল। লিভিং রুমে পা রাখতেই ঝিলমিলকে দেখে আলতাফ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, ওভাবে চিৎকার করছিলে কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙ্গুল রাখলেন। তার পাশে তখন আকাশের চোখেও একরাশ সংশয়। ঝিলমিল কিছুটা আমতা আমতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। না আব্বু, কিছু হয়নি, এমনি। ঝিলমিলের পেছনের সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখা মাত্রই আলতাফ চৌধুরী আশঙ্কায় এক প্রকার তেড়ে গিয়ে জামাতার মুখোমুখি হলেন। এই ছেলে, কি করছিলি তুই আমার মেয়ের সাথে? ও চিৎকার করছিল কেন? বারিশ প্রথমে আর চোখে একবার আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। পরক্ষণেই শ্বশুরের দিকে ফিরে ঠোঁটের তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে অত্যন্ত সহজ গলায় জবাব দিল, আপনি যা ভাবছেন ঠিক সেটাই। বাসর ঘরের ঝিলমিলের চিৎকার আর বারিশের মুখে এমন দ্বিধাহীন দ্ব্যর্থবোধক উত্তর। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাইও উপস্থিত ছিলেন। ছেলের এমন বেহায়া ও সোজা সাপটা মন্তব্য শুনে দুই পুরুষ অস্বস্তিতে পড়ে গেলেন। ভাগ্যিস ঝর্ণা বেগম তখন নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। অন্যথায় ছেলের মুখে এমন কথা শুনলে নির্ঘাত তিনি আরেক দফা জ্ঞান হারাতেন। বারিশের মুখে এমন লাগামহীন প্রত্যুত্তর শুনে আলতাফ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে তার দিকে আঙ্গুল উঁচিয়ে গর্জে উঠলেন, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয় রাবিশ! আমার অবুঝ মেয়েটার গায়ে হাত তুলতে তোমার একটুও বাঁধলো না? বিয়ের প্রথম রাতেই এই তোমার আসল রূপ? শিক্ষাদানের নামে এই বর্বরতা তুমি নিজের ঘরে করো। বিচলিত হল না বারিশ। সে নিজের স্বভাবস্বরূপ উদাসীনতা বজায় রেখে অত্যন্ত নির্বিকার গলায় বলল, কি এমন করলাম আমি? আপনার মেয়ে নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছে, ওর সাথে যাই করি তাতে আপনার কি? এমন ব্যাপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরী রক্ত মাথায় চড়ে গেল। ধমকে উঠলেন, চুপ করো বেয়াদব! তুমি জানো না ওর এখনো 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এইসব বলতে তোমার লজ্জা লাগে না? বারিশ এবার কিছুটা বাঁকা হাসলো। শ্বশুর মশাইয়ের দিকে সোজাসুজি তাকিয়ে অত্যন্ত কর্কশ ও সাফ গলায় জবাব দিল, শিক্ষক? কে শিক্ষক? শিক্ষক আমি কলেজে, বাসায় না। আপনার মতো সব জায়গায় গিয়ে শিক্ষকতা দেখাতে পারবো না। যেখানে দেখানো দরকার সেখানেই দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলতাফ চৌধুরীর সহ্যসীমা ছাড়িয়ে গেল। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপণ না করেই নিজের মেয়ের হাতটা শক্ত করে টেনে ধরে বললেন, চল মা, এখানে আর এক মুহূর্তও না। কিন্তু ঝিলমিলকে নিয়ে তিনি কদম ফেলার আগেই অপর পাশ থেকে তার অন্য হাতটি খাপ করে ধরে ফেলল বারিশ। তার মুঠো শক্ত হয়ে বসলো কিশোরের কবজিতে। সে শ্বশুরের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, হাত ছাড়ুন ওর, ছাড়ুন। ছাড়বো না। তুমি ছাড়ো বেয়াদব! আমি কেন ছাড়বো? একটু আগেই তো আপনার মা ওকে আমার হাতে তুলে দিয়েছে। আপনি ছাড়ুন, ছাড়ুন। দুইজনে টানাপোড়েনের মাঝখান থেকে ঝিলমিলের দুই হাত দুই দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। দুজনেই তাকে নিজ নিজ দিকে টানছেন, যেন এক জীবন্ত পুতুলকে নিয়ে কারাকারি চলছে। যন্ত্রণায় কিশোরের চোখ মুখ কুকড়ে গেল। আলতাফ চৌধুরী মেয়ের হাত নিজের দিকে আরো এক দফা টেনে নিয়ে তীব্র ক্ষোভে বললেন, আমার মা দিয়েছে, আমি দিইনি। আমার মেয়েকে আমি তোমার সাথে কখনোই থাকতে দেব না। বারিশের ঠোঁটের কোণে কুটিল হাসির রেখা ফুটে উঠল। আপনার মেয়ে তো থাকবেই, সাথে আপনার মাও চলে আসবে। ওই তো চলেও এসেছে। বাড়ির শেষ বাক্যে সদর দরজার দিকে তাকিয়ে বলল। নিজের মাকে সদর দরজার সশরীরে উপস্থিত হতে দেখেই আলতাফ চৌধুরী অবচেতনভাবে নিজের মেয়ের হাতটি আলগা করে ছেড়ে দিলেন। বাবার হাত ছুটে যেতে ঝিলমিল কিছুটা টাল সামলে বারিশের দিকে সরে এলো। নূরজাহান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে আলতাফ চৌধুরীকে দেখছে। চশমাটা ঠিক করতে করতে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন।
তার গম্ভীর রাজকীয় চালচলনে সামনের ড্রয়িং রুমের বাকি সবাই তখন নিশ্চুপ। তিনি চঞ্চল শেহরিয়ারের মুখোমুখি হয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, সব আয়োজন করে রাখবেন, কালকে আমরা সবাই আসছি, কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শেহরিয়ার অত্যন্ত বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বললেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ঝিলমিল দুলাভাইয়ের কোনো অজন্ত হবে না। দাদু ভাই নয় মামনি। নূরজাহান চৌধুরী তৎক্ষণাৎ চঞ্চল শেহরিয়ারের সম্বোধনটি শুধরে দিলেন। তার এই একটি মাত্র শব্দে পরিষ্কার হয়ে গেল যে ঝিলমিলে এখন আর এই বাড়ির কেবল নাতনি নয়, সে এখন এই গৃহের বউ। কথাটি শেষ করেই তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আলতাফ চৌধুরীর বাহু ধরে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলেন। ঝিলমিল শুধু ফ্যালফ্যাল করে তার দাদিমা আর আব্বুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এদিকে আকাশ যাওয়ার আগে তার বন্ধু বারিশকে এক প্রকার জোর করে টেনে কিছুটা দূরে নিয়ে গেল। আর যাই হোক, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিসনি? একটু আগেও তুই ঝিলমিলকে বিয়ে করবি না বলে চারদিকে লাফাচ্ছিলি, আর ঘরে নিয়ে আসতে না আসতে একদম ফুল ফর্মে বাসর করা স্টার্ট করে দিলি। সি সি সি, চাচা শ্বশুর হিসেবে তোকে এসব কথা বলতেও আমার নিজের লজ্জা লাগছে। বারিশ এক মুহূর্তের জন্য আকাশকে দেখলেও তারপর খুব বিরক্তি নিয়ে বলল, মাথা ঠিক আছে তোর? ওসব কিছুই হয়নি। হয়নি মানে? পুরো পাড়ার মানুষ বাসর ঘরের চিৎকার শুনলো আর তুই বলছিস হয়নি? বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে কুচকে বলল, তোর এই নোংরা মাথা একটু সাফ করবি? ও খাম্বার সাথে বাড়ি খেয়ে কপাল ফুলিয়ে এসেছে। আমি জাস্ট বরফ দিতে গিয়েছিলাম আর ও ডাইনোসরদের মতো চিৎকার জোরে দিয়েছিল। আকাশ চুপ হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা এখনই চুপচাপ দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ওদের কথা শোনার আপ্রাণ চেষ্টা করছে, তবে দূরত্বের কারণে বুঝতে পারছে না। আকাশ আলতো হেসে ডেকে বলল, যাও মামুনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যাও মামুনি, রুমে যাও। আকাশের দেখা দেখি তার পিঠাপিঠি বাড়ির শো ভাঙানোর মতো করে একদম একই টোনে বলল। বন্ধুর মুখে ডাক শুনে আকাশ তৎক্ষণাৎ ভ্রু কুচকে সংশোধন করে দিয়ে বলল, তুই মামুনি বলছিস কেন? বারিশ কোনো উত্তর দিল না। সে উল্টো আকাশের হাতটা শক্ত করে ধরে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে ইচ্ছে করে বেশ উচ্চ স্বরে বলল, ও সরি, যাও সোনা, রুমে যাও, কিন্তু ঘুমিয়ে পড়ো না যেন। আমি আসছি এক্ষুনি। বারিশের এই মাঝরাতে গলা উঁচিয়ে এত জোরে কথা বলার একমাত্র উদ্দেশ্য ছিল বাইরের আলতাফ চৌধুরীকে শোনানো, এবং নিজের সে উদ্দেশ্যে সে সফলও হলো। গেটের কাছে পৌঁছানো আলতাফ চৌধুরীর কানে এই ইঙ্গিতপূর্ণ বাক্যটি পৌঁছাতেই তার কান মাথা গরম হয়ে উঠল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কড়া মেজাজের নূরজাহান চৌধুরীর কারণে শেষমেশ আর ফিরে এসে ছেলেটাকে কিছু করতে পারলেন না। অগত্যা খুব উগরে দিয়ে তাকে চলে যেতে হলো। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা ঝিলমিল এখনও চোখ পাকিয়ে বারিশের বাইরে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। অবাক হওয়ার আর নতুন কিছু নেই। এই লোকটা বরাবরই আস্ত, অসভ্য আর নির্লজ্জ। সে রুমে যাওয়ার আগে পুরো বাড়িতে চোখ বোলালো, যেন কাউকে খুঁজছে, তবে চোখের সামনে দেখতে না পেয়ে চলে গেল। আপনি না আমার প্রফেসর, আমি আপনার সাথে এক বিছানায় শুতে পারবো না। এক বিছানায় শুতে না পারলে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশ নিজের ঘড়িটা টেবিলের উপর রাখতে রাখতে অত্যন্ত নির্বিকার মুখে জবাব দিল। ঝিলমিল কপাল কুচকে রাখে চোখে তাকালো বারিশের দিকে, গাল ফুলে বলল, পড়তে বসবো কেন? রাত 2টো বাজে, এটা পড়ার সময়? শার্টের হাতা গোটাতে গোটাতে ঘুরে তাকালো যুবক, ভ্রুজোড়া সামান্য উঁচিয়ে বলল, তাহলে কিসের সময়? ঘুমানোর সময়। ঝিলমিল জোর দিয়ে বলল, তাহলে ঘুমাও। সেটাই তো বললাম, আপনার সাথে আমি এক বিছানায় শুতে পারবো না। ঝিলমিল আবারও নিজের যুক্তিতে ফিরে এলো। আমিও তো বললাম, শুতে না পারলে টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশও ঘুরে ফিরে আবারও সে একই কথাতেই আসছে। ঝিলমিলের বিরক্তির মাত্রা ছাড়ালো। ঝিলমিল কিছু না বলে বারিশের দিকে চুপচাপ তাকিয়ে রইল। তার চোখ মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল মনে মনে সে বারিশকে কতবার চিবিয়ে খেয়েছে। লোকটা সেদিকে পাত্তা না দিয়ে বিছানার চাদরটা টেনে একটু ঠিকঠাক করে আরাম করে শুতে শুতে বলল, হয় চুপচাপ এসে শুয়ে পড়ো, নয়তো গিয়ে পড়তে বসো। আমি ঘুমালাম। ঝিলমিল পা ঠুকে রাগে গজগজ করতে করতে বলল, একটাও করবো না আমি, না আপনার পাশে ঘুমাবো আর না পড়তে বসবো। আমি মেঝেতে ঘুমাবো। আমার ঘরের মেঝেতে ইঁদুর দৌড়ায়।
চোখ দুটো ছানা বড়া হয়ে গেল ঝিলমিলের। আতকে উঠে বলল, কি? হ্যাঁ, একটু পরেই দল বেঁধে আসবে। বারিশ পাশ ফিরে শোয়ার জন্য কোলবালিশটা টেনে নিতে নিতে বেশ আয়াসে টনে যোগ করলো, ওদের সাথে ঘুমোতে চাইলে মেঝেতে শুয়ে পড়ো, ওরা অনেক ভালো, তোমাকে ঠাকুমার ঝুলি শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেবে। ইঁদুরের নাম শুনে ঝিলমিল আর এক সেকেন্ডও মেঝেতে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সে ভয় আর ঘ্যান্নায় এক লাফে ধপাস করে পড়ার টেবিলের উপর উঠে বসলো। তারপর চারপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে টেবিলের উপর থেকে চেঁচিয়ে বলল, আপনার রুমে সোফা নেই কেন? বারিশ চোখ না খুলে শান্ত গলায় বলল, ছিল, সরিয়ে ফেলেছি। কেন? এমনি। নিয়ে আসুন। ঝিলমিল হুকুমের সুরে বলল। পারবো না। মেয়েটা একটু চুপ থেকে পুরো ঘরে চোখ বুলালো। অন্ধকার মেঝেটার দিকে তাকাতেই তার গা শিউরে উঠল। ইস, এসবে সে ভয় যতটা না পায় তার চেয়ে বেশি লাগে ঘেন্না। একবার যদি পায়ের উপর দিয়ে যায় ঘেন্না সে পাটায় কেটে ফেলবে। সে এবার নিরুপায় হয়ে বারিশকে বলল, তাহলে আমাকে নামিয়ে বিছানায় নিয়ে যান। বারিশ এবার ঘুরে পেছনের দিকে তাকালো। আর রুমের আবছা আলো সে দেখলো ঝিলমিল পড়ার টেবিলের উপর গুটিসুটি মেরে পা মুড়ে বসে আছে। দৃশ্যটা দেখে সে যেমন অবাক হলো তেমনি তার ভেতরে হাসিও পেয়ে গেল, তবে মুখে সে ভাবটা প্রকাশ করলো না। কি হলো, নিয়ে যান। বারিশকে চুপ থাকতে দেখে ঝিলমিল আবার বলল, কেন, তোমার পা নেই? হেঁটে আসো। না, আমি আর এই মেঝেতে পা রাখবো না। ছি, আপনার ঘর এত নোংরা। আমাদের বাসায় কখনো ইঁদুর আসে না। মুখ বাঁকালো মেয়েটা। বারিশ এক হাত মাথার নিচে দিয়ে বালিশে হেলান দিয়ে বলল, আমাদেরও আসেনি, কিন্তু আজ থেকে আসবে। আপনি কি আমাকে বিছানায় নিয়ে যাবেন? ঝিলমিল রেগে গিয়ে শেষবারের মতো জানতে চাইল, না, পারবো না। নিজের পায়ে হেঁটে আসো। আর তুমি না বললে আমার পাশে ঘুমাবে না, তো টেবিলেই ঘুমাও। আবারও চোখ বন্ধ করে ফেললো লোকটা। ঝিলমিল গলা উঁচিয়ে বলল, আচ্ছা, তাহলে আমি আবারও চিৎকার করছি। ধরফর করে বিছানায় উঠে বসলো বারিশ। বলল, চিৎকার করবে কেন? আমি তোমার সাথে কিছু করেছি? হ্যাঁ, এই তো ইঁদুরের ভয় দেখিয়ে টেবিলে ঘুমোতে বলছে। সবাইকে ডেকে বলে দিব। বেশ চড়া সুরে হুমকি দিল। বারিশ বেগতিক দেখে একটু নরম হয়ে বলল, আচ্ছা, আসবে না ইঁদুর, ওরা আরও পরে আসবে, তুমি নেমে আসো। অসম্ভব, আপনি এসে আমাকে নিয়ে যান। আমি কিভাবে নেব? কোলে নেবেন। ঝিলমিল অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতেই বলল, যেন এটাই একমাত্র সমাধান। পারবো না। আমি তোমাকে কোলে নিতে গেলে এখন। বারিশের বাক্যটা মাঝ পথে আটকে গেল। এখন কি? ঝিলমিল জানতে চাইল। বারিশ ঝিলমিলের আপাদমস্তক একবার দেখল। এলোমেলো চুলে এই সাধারণ টি শার্ট আর প্যান্টে মেয়েটাকে আবছালোই অদ্ভুত মায়াবী লাগছে। সে চট করেই চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, আমার থেকে দূরে থাকো। দূরেই থাকবো, আমাকে শুধু বিছানায় নিয়ে বসিয়ে দিন। আরে বাবা, আসবে না ইঁদুর, নেমে আসো তো। বিরক্ত হলো যুবক। মেয়েটার কথা বাড়ল না। সে লম্বা লম্বা শ্বাস নিয়ে পুরো বাড়ি মাথায় তোলার জন্য চিৎকার করে উঠল, চঞ্চল দাদা! এই চুপ। বারিশ এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে গেল ঝিলমিলের কাছে। এক হাত দিয়ে শক্ত করে ঝিলমিলের মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আয় মা, তুই কোলে আয়, তাও চেঁচাস না। মুহূর্তে বারিশ দুই হাত দিয়ে ঝিলমিলকে পাজা কোলা করে তুলে নিয়ে তাকে আলতো করে বয়ে নিয়ে এসে বিছানার একদম ওপাশের কোণটায় সাবধানে শুয়ে দিতে দিতে বলল, স্যারের পাশে শুতে সমস্যা, কিন্তু স্যারের কোলে উঠতে সমস্যা নেই। ঝিলমিল এসব না শোনার ভান করে চাদর দিয়ে নিজেকে পুরোপুরি ঢেকে ঘুমিয়ে পড়ল। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার নিজের অংশটায় গিয়ে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে সে শালোটুকু নিভিয়ে দেয়। তার চোখের ঘুম উড়ে গেছে। পাশে শুয়ে থাকা মেয়েটার চাদরে ঢাকা অভাবটার দিকে তাকিয়ে সে বাকি রাতটুকু এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। শত চেষ্টা করেও সে আর ঘুমাতে পারল না। দিঘি কোথায়? নূরজাহান চৌধুরী গম্ভীর কণ্ঠে প্রশ্নটি ছুড়ে দিলেন তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট তাহসিনকে। ছেলেটা মাত্রই ঘুমিয়ে পড়েছিল। চোখে এখনো ঘুমের র্যাশ লেগে আছে। এই বিশাল বাড়িতেই তার থাকার ব্যবস্থা। তাহসিন আমতে আমতে করে বলল, আমি সত্যিই জানি না আম্মা। গত কয়েকদিন ধরে ওকে আমি তোমার সাথে একটু বেশি কথা বলতে দেখেছি।
নূরজাহান চৌধুরীর তীক্ষ্ণ চোখ জোড়া তাহসিনের মুখের উপর স্থির হলো। তাহসিন মাথা নিচু করে চুপ করে রইল। সে আসলে জানে না দেখি কোথায় গেছে, আর জানলেও নূরজাহান আম্মার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস বা ইচ্ছা কোনোটাই তার নেই। জানলে সে কখনোই তার থেকে এই কথা লুকাতো না। আমাকে বলো তাহাসিন, ও কোথায়? জানলে অবশ্যই আমি আপনাকে জানাতাম আম্মা। তাহসিন বিনীত কিন্তু দৃঢ় গলায় মাথা নিচু করে বলল। কিছুক্ষণ ঘরের ভেতরে ভারী এক নীরবতা বিরাজ করলো। নূরজাহান চৌধুরী তার চশমাটা ঠিক করতে করতে একটু চুপ করে তাকিয়ে রইলেন তাহসিনের দিকে। সম্ভবত তাহসিনের সততা যাচাই করে নিলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাও, ও যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আম্মা অবশ্যই জানাবো। বলেই তাহসিন উল্টো পায়ে নূরজাহান চৌধুরীর ঘর থেকে বের হয়ে এলো। করিডোর ধরে নিচে নেমে সে নিজের রুমে গিয়ে ঢুকলো। দরজাটা আটকে দিয়ে বিছানায় বসার পর সে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনটা অন করে কিছু পুরনো মেসেজের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর দীর্ঘ একটা শ্বাস টেনে ফোনটা বালিশের পাশে রেখে সে লাইটটা নিভিয়ে দিয়ে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। মধ্যরাত বেড়ে গেছে অনেক আগেই, পুরো বাড়ি নিঝুম, কিন্তু আলতাফ চৌধুরীর চোখে ঘুমের একটু রাস্য নেই। তিনি বিছানায় শুয়ে ছটফট করছেন আর বারবার দীর্ঘশ্বাস ফেলছেন। তার আর তার স্ত্রী নাজমা বেগমের মাঝখানে শুয়ে আছে 3 বছরের ছোট ছেলে জিহান। গোলগাল ফর্সা মুখটা ফুলিয়ে একটা হাত বাবার গায়ের উপর তুলে দিয়ে সে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। স্বামীর এই অস্থিরতায় জিহানের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে, তাই পাশে শুয়ে থাকা নাজমা বেগম এবার একটু বিরক্ত হলেন। নাজমা বেগম উঠে বসে সাবধানে জিহানের গায়ের উপর থেকে হাতটা সরিয়ে কাঁথাটা টেনে দিলেন। তারপর স্বামীর দিকে তাকিয়ে হালকা ধমকের সুরে জানতে চাইলেন, কি ব্যাপার, এপাশ ওপাশ করছো কেন? মেয়ের চিন্তায় কি আজ সারা রাত না ঘুমিয়ে কাটাবে? তোমার জন্য এবার ছেলেটার ঘুম ভেঙে যাবে তো। আলতাফ চৌধুরী সিলিংয়ের দিকে তাকিয়ে চুপ করে রইলেন। নাজমা বেগম একটু নরম হয়ে বললেন, এত টেনশন করার কি আছে বলো তো? বিয়েই তো হয়েছে, কোনো অঘটন তো ঘটেনি। আল্লাহ কপালে রেখেছিলেন, তাই হুট করেই সব কিছু এভাবে হয়ে গেল। এখন এসব চিন্তা বাদ দিয়ে ঘুমাও তো। আলতাফ চৌধুরী এবার ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে খুব ভারী দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলেন। স্ত্রীর দিকে তাকিয়ে চিন্তিত গলায় বললেন, অন্য কারোর সাথে বিয়ে হলে আমার এত টেনশন হতো না নাজমা। তুমি এই ছেলেকে চেনো না। চিনব না কেন? তোমার প্রিয় ছাত্র ছিল। নাজমা বেগমকে কথা শেষ করতে না দিয়ে আলতাফ চৌধুরী তিক্ত স্বরে বলে উঠলেন, ও শুধু আমার ছাত্র না, ও আমার নিজের হাতে বড় হয়েছে। আমার সেই স্কুলের ছাত্র। ও যখন স্কুলে ছিল তখন থেকেই আমার জীবন যৌবন একদম শেষ করে দিয়েছিল। আমি খুব ভালো করে চিনি ওর ভেতর বাহির কেমন। এমনিতেই সবার সামনে নিজেকে এমনভাবে দেখাবে যে খুব ভদ্র সভ্য, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। কিন্তু ও হলো চরম লেভেলের একরোখা একটা ছেলে। ও আমাকে এত জ্বালাইছে যে ওর কারণে শিক্ষকতা ছেড়ে দিয়েছি আমি। আল্লাহ জানে আমার মেয়ে এই ছেলের সাথে কিভাবে থাকবে। আমি খুব শীঘ্রই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। পাগল হয়ে গেছো? যে পরিস্থিতিতেই হোক আল্লাহ ওদের এক করেছে, তুমি এসব কথার মুখেও আনবে না। তুমি বুঝবে না, ঘুমাও। আচ্ছা আলো আধারিতে ঘরটা তখনও আচ্ছন্ন। বারিশের চোখে এমনিতেও ঘুম ছিল না, ঘুম আর আসবেও না তার। সে উঠে বসলো। বিছানা থেকে নেমে এসে পাশে থাকা তরুণীর দিকে তাকালো। মেয়েটা একদম নিঃস্বার হয়ে ঘুমাচ্ছে। সে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় ডাকলো, এই মেয়ে ওঠো। ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। মানবী তখনও গভীর ঘুমে মগ্ন। ঝিলমিল। বারিশ খানিকটা ইতস্তত করে হাত বাড়িয়ে মেয়েটার উপরে থাকা পাতলা চাদরটা সরিয়ে দিতে চাইল, কিন্তু পরক্ষণেই কি ভেবে হাতটা গুটিয়ে আনে। মনে এক ধরনের দ্বিধা কাজ করছিল ওর, কিন্তু তখনই তার মনে পড়ে গেল মেয়েটা এখন আর কেউ নয়, তার বিবাহিতা স্ত্রী। নিজের স্ত্রীর উপর তো তার পূর্ণ অধিকার আছে। এই ভাবনাটা আসতেই সে নিজের মনকে শক্ত করে এক ঝটকায় চাদরটা সরিয়ে দিল। চাদরটা সরতেই যুবকের চোখের পলক থমকে গেল। বুকটা কেঁপে উঠল অচেনা স্পন্দনে। ঘুমের ঘুরে ছটফট করায় মেয়েটার টি শার্ট আর প্যান্টটা কিছুটা গুটিয়ে উপরে উঠে গেছে। রুমের মৃদু আলোয় নিমিষে দৃশ্যমান হলো মেয়েটার ফর্সা মসৃণ প্যাট আর নিটোলা হাঁটুর অংশ।
বাড়ির শক্তপোক্ত মানুষ হলেও রক্ত মাংসের পুরুষ। না চাইতেও তার চোখ জোড়া সে অনাবৃত শুভ্র ত্বকের উপর আটকে রইল। সে এক অদ্ভুত ঘুরের মধ্য তলিয়ে যাচ্ছিল। হৃৎপিণ্ডের গতিটা আচমকা অবদ্ধ হতে চাইল তার। গলাটা শুকিয়ে আসলো কেমন। বারিশ পরক্ষণে দাঁতে দাঁত চেপে নিজেকে সামনে নিয়ে দ্রুত চোখ ফিরে নিল সে। দীর্ঘশ্বাস ফেলে আর কোনো সুযোগ না দিয়ে ঘুমন্ত ঝিলমিলকে পাজাগোলা করে তুলে নিয়ে সোজা গিয়ে বসে দিল পড়ার টেবিলের চেয়ারে। ঝিলমিল তখনও ঘুমের অতল সাগরে। চেয়ারে বসানোর সাথে সাথে সে ভারসাম্য রাখতে না পেরে অজান্তেই টেবিলে মাথা নুয়ে ফেলল। বারিশ হাত বাড়িয়ে ওর কপাল ধরে মাথাটা টেনে সোজা করে দিয়ে বলল, সোজা হয়ে বসো। সে হাত সরাতে ঝিলমিলে আবারও করে মাথা নুয়ে দেয়। বারিশ আবারও ওর মাথা সোজা করে দেয়। মেয়েটা চোখ না খুলে আবারও এলেই পড়লো। বারিশ আবারও ঠিক করে দিল। এইভাবে 4-5 বার মাথা সোজা আর নোয়ানোর খেলা চলল দুজনের মধ্যে। হুট করে ঝিলমিলের তন্দ্রাটা ভেঙে গেল। ধরফর করে চমকে উঠে সোজা হয়ে বসে চোখ রগড়াতে রগড়াতে এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করলো সে। বিছানা ছেড়ে সে আবার এই কাঠের তৈরি শক্ত চেয়ারে কিভাবে এলো? সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলল, কাল রাতে আমাকে আর বিছানায় নিয়ে যাননি? হ্যাঁ। বারিশ পকেটে হাত গুজে নির্বিকার গলায় বলল। মনে করে দেখো। ঝিলমিল একটু ভাবলো। হ্যাঁ, চঞ্চল দাদার নাম ধরে যখন চিৎকার দিয়েছিল তখন তো এই লোকটা তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়েছিল। সে চুলগুলো ঠিক করতে করতে বলল, হ্যাঁ নিয়ে গিয়েছিলেন তো, তাহলে আমি এখানে কেন আবার? আমি নিয়ে এসেছি। ভালো করেছেন, কিন্তু কেন? ঝিলমিল এখনো ঘুমের ঘুরে ঝিমাচ্ছে। চোখ দুটো ঠিকঠাক খুলতে পারছে না। পড়তে বসো। লোকটার বলা এই দুটো মাত্র শব্দ যেন ঝিলমিলের মাথায় বজ্রপাতের মতো ঠেকলো। 1 সেকেন্ডে তার সমস্ত ঘুম উবে গেল চোখ থেকে। বারিশ টেবিলের উপর আঙুল দিয়ে টোকা মেরে বলল, ফ্রেশ হয়ে এসে দ্রুত বই নিয়ে বসো। সকালবেলার পড়া মাথায় ঢোকে বেশি, এই সময় ব্রেইন ভালো কাজ করে। ঝিলমিল একদম আহাম্মকের মতো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে টেবিলের উপরে থাকা ছোট ঘড়িটার দিকে তাকিয়ে আরেক দফা ধাক্কা খেলো। ভোর 4টা বাজে। এই মাঝরাতে কেউ কাউকে ঘুম থেকে তুলে পড়তে বসায়। ঝিলমিলের কাছে এটা মাঝরাতি। তার মধ্যে আজকে আরো দেরিতে ঘুমিয়েছে। আর রাগে দুঃখে মেয়েটার চোখে পানি চলে আসার জোগাড়। বলার মতো কোনো ভাষা খুঁজে না পেয়ে সে বলল, আপনি কি ফুপিকে বিয়ে করলেও এমন করতেন? বারিশ খুব শান্ত গলায় জবাব দিল, ওটা নিয়ে ভাবিনি। তাহলে আমার সাথে কেন এমন করছেন? কেমন করছি সেটা না ভেবে চুপচাপ ফ্রেশ হয়ে বই খোলো, নয়তো আমি কি করতে পারি সেটা প্রমাণ করতে বাধ্য করো না। কাল রাতের থাপ্পড় ভুলে গেলে? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? ওয়ার্নিং দিচ্ছি, আমি আর একবারও বলবো না। যাও ফ্রেশ হয়ে আসো। এবার একটু শক্ত গলায় বলল বারিশ। বারিশের সে গম্ভীর চোখের চাউনি আর শক্ত গলার আওয়াজ শুনে ঝিলমিল আর কথা বাড়ানোর সাহস পেল না। সে চেয়ার থেকে নেমে ধপাধপ পা ফেলে ওয়াশরুমে গিয়ে ঢুকলো এবং ভেতরের লকটা সশব্দে আটকে দেয়। 10 মিনিট কেটে গেল, 15 মিনিট, 20 মিনিট। তরুণের ভেতর থেকে বের হওয়ার কোনো নাম গন্ধ নেই। বারিশ এতক্ষণ পকেটে হাত গুজে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। এবার তার ধৈর্যের বাঁধ ভাঙল। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে শক্ত হাতে পরপর কয়েকটা ধাক্কা দিল সে। ভেতরের পরিস্থিতি বোঝার জন্য কান পাতে সে, তবু কোনো সারা শব্দ নেই। মেয়েটা কি ভেতরে আবার ঘুমিয়ে পড়লো নাকি? বারিশ দরজায় কড়া নেড়ে এবার ঠান্ডা গলায় হুমকি দিল, দরজা ভেঙে আমি ভেতরে গেলে কিন্তু তোমার পা দুটাও ভাঙবো। এই এক হুমকিতেই কাজ হলো বোধ হয়। খট করে শব্দ করে খুলে গেল ওয়াশরুমের দরজাটা। মুখ কালো করে বের হয়ে এলো ঝিলমিল। ওর কপালে আর গালে পানির ফোঁটা ছিটা লেগে আছে। বারিশ এক পলক তার কিশোরী স্ত্রীর দিকে তাকালো। সে পাশ থেকে একটা নরম তোয়ালে টেনে নিয়ে নিজ হাত বাড়িয়ে অত্যন্ত আলতো করে ঝিলমিলের মুখের পানিটুকু মুছে দিতে দিতে বলল, গুড গার্ল। যাও এবার আইসিটি বইটা বের করো। আমি কিছু ম্যাথ দিয়েছি, ওগুলো সলভ করবে। ঝিলমিল এবার বাধ্য মেয়ের মতোই টেবিলের বইটা টেনে নিয়ে পড়তে বসলো। লোকটার দেওয়া আইসিটির কঠিন ম্যাথগুলো সে খুব মনোযোগ দিয়ে সলভ করতে লাগলো। বারিশ কিছুক্ষণ সে বাধ্য ছাত্রের দিকে তাকিয়ে থাকলো। পরক্ষণে সে নিজেও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। ঝিলমিল তখন অঙ্কের গোলক ধাঁধায় বোধ হয়ে আছে। ঠিক তখনই তার মনোযোগ ভাঙল নিচ থেকে ভেসে আসা একটানা কলিং বেলের শব্দে।
সদর দরজার কলিং বেলটা কেউ খুব অধৈর্য হয়েই বাজাচ্ছে। ভোর 4টার এই সময়ে বাড়ির বাকি কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। শব্দটা বারবার কানে আসতে ঝিলমিল কলমটা রেখে দ্রুত সরে দিয়ে নিচে নেমে গেল দরজাটা খুলতে ঝিলমিল যেন একদম পাথরের মতো জমে গেল। অবশেষে সে তার দেখা পেল, যার কারণে এই বাড়িতে তার পা রাখা। সে এখন তার সামনে দাঁড়িয়ে, এই বাড়ির একমাত্র নাতি শাহরিয়ার জারিফ। ঝিলমিলের সামনে দাঁড়িয়ে থাকা 20 বছরের বয়সী ছেলেটা বেশ লম্বা, চিকন চাকন গড়নের। সে এখন দরজায় হালকা ভর দিয়ে ঝুঁকে আছে, চোখ দুটো লালচে আর ভারী। জারিফ তার বুঝে আসা চোখ দিয়ে খুব কৌতূহলী ও বিভ্রান্ত চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে সে আসলে বাস্তবে দেখছে নাকি নেশার ঘুরে কোনো ভুল দেখছে। জোরে যাওয়া গলায় টেনে টেনে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।